১৯৭৫ সালের নভেম্বরের বাংলাদেশের যে রাজনৈতিক এবং সামরিক ইতিহাস সেটা কিন্তু সহজ সরল কোনো ইতিহাস নয়। এটা অনেক ক্ষেত্রে কুয়াশাচ্ছন্ন, অনেক ক্ষেত্রে ধোঁয়াশাচ্ছন্ন এবং অনেক ক্ষেত্রে এখনও পর্যন্ত অনেক আপনার তথ্য উপাত্ত সমীকরণ বা পরস্পর বিরোধী তথ্য রয়েছে, যে কারণে কিন্তু বিভিন্ন ঘটনা প্রবাহে সিদ্ধান্তে পৌঁছানো খুব কঠিন যে ঠিক আসলে কী ঘটেছিল ১৯৭৫ সালের নভেম্বর মাসে এবং কে কার পক্ষে ছিল, কে কার পক্ষে অবস্থান নিয়েছিলেন, হ্যাঁ, কে কার জন্য কাজ করেছেন, সেগুলো নিয়ে কিন্তু নানা ধরনের আপনার পরস্পর বিরোধী দাবি, পরস্পর বিরোধী আপনার যুক্তি তর্ক নানা কিছু রয়েছে। আর যেহেতু নভেম্বর কেন্দ্রিক আপনার বয়ান রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের, হ্যাঁ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটা বয়ান রয়েছে, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদের একটা বয়ান রয়েছে, আওয়ামী লীগের একটা বয়ান রয়েছে, হ্যাঁ, সামরিক বাহিনীতে যারা কর্মরত ছিলেন অফিসাররা তাদেরও নিজস্ব ধরনের বয়ান রয়েছে, যে কারণে দেখা যায় যে ৭৫-এর নভেম্বরের এই ইতিহাসের পাঠ করে সহজ করে কোনো কিছু বোঝা বা সহজ করে কোনো কিছু গ্রহণ করা কিন্তু খুব একটা সহজ কাজ নয়। তো আজকের আলোচনায় আমি একটু আলাপ করতে চাই, আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে ৩ নভেম্বরের আপনার অভ্যুত্থানের প্রেক্ষাপটে জেনারেল জিয়াউর রহমান কীভাবে আপনার গৃহবন্দী হয়েছিলেন। আজকে একটু আমরা আলাপ করতে চাই ৩ নভেম্বরের পরে ৭ নভেম্বর, অর্থাৎ যেদিনকে বিএনপি বিপ্লব ও সংহতি দিবস বলে, যেটাকে আপনার জাসদ আনফিনিশড রেভলিউশন বলে, এবং যে দিনটাকে আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা হত্যা দিবস বলে, সেই দিনটাতে আসলে কি ঘটেছিল সেটা নিয়ে একটু আলাপ করতে চাই। সেই দিনটার শুরু মানে মধ্যরাত, অর্থাৎ ধরেন ১২টা ১ মিনিট যখন আসলে ৭ তারিখ শুরু হলো, তখনই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনার বর্ণনা আমি আপনাদেরকে এই বই থেকে একটু পড়ে শোনাতে চাই। এই বইটার লেখক হচ্ছেন জনাব হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, যিনি এখন বিএনপির নেতা, একসময় ব্যবসায়ী ছিলেন এবং তখন কিন্তু সেনাবাহিনীতে কর্মরত অফিসার তিনি ছিলেন। ৩ নভেম্বর যে অভ্যুত্থানটা হয়েছিল খালেদ মোশাররফের নেতৃত্বে, সেই অভ্যুত্থানে তিনি কিন্তু খালেদ মোশাররফের পক্ষের একজন অফিসার ছিলেন। তো মেজর হাফিজ, তিনি মেজর হাফিজ নামে বেশি পরিচিত, তিনি যে বর্ণনাটা দিয়েছেন সেটা আমি একটু আলাপ করে আপনাদের আমি এই বই থেকে একটা বর্ণনা পড়ে শোনাবো। আমার কাছে মনে হয় এই বইটি বাংলাদেশের রাজনৈতিক এবং সামরিক ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ একটা বই। জনাব মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী বীর বিক্রম, এক জেনারেলের নীরব সাক্ষ্য, এই ছোট্ট বইয়ে তিনি বাংলাদেশের রাজনৈতিক এবং সামরিক ইতিহাসে যেভাবে বর্ণনা দিয়েছেন, আমার কাছে সেটা অধিকতর গ্রহণযোগ্য মনে হয়। আমি মোটামুটি 75-এর ঘটনা প্রবাহের অনেক বই পড়েছি, কিন্তু এই বইটাকে আমার বেশ গ্রহণযোগ্য মনে হয়। আমার কাছে মনে হয় এটাও একটা খুব ভালো বই, যে বই আপনার সেই সময়কার ঘটনা প্রবাহ যথাযথভাবে তুলে ধরা আছে। তো ৭ নভেম্বরের প্রথম প্রহরে কি ঘটেছিল, জাস্ট ১২টা বাজার পরবর্তী সময় কি ঘটেছিল, সেটা একটু আমি এই গ্রন্থ থেকে আপনাদের একটু পড়ে শোনাই। এটা ২২১ পৃষ্ঠায় বলা হচ্ছে, রাত ১২টায় তুমুল গোলাগুলির শব্দে ঘুম ভেঙে গেল। দূর থেকে মিলিত কণ্ঠে স্লোগানের শব্দ ভেসে এলো, সিপাহী সিপাহী ভাই ভাই, অফিসারের রক্ত চাই। পার্শ্ববর্তী সাপ্লাই কোর ও নৌবাহিনীর একটি সংস্থা থেকে মাইকে স্লোগানের শব্দ পরিষ্কারভাবে শুনতে পাচ্ছিলাম। স্তম্ভিত হয়ে গেলাম। স্বাধীন দেশের সামরিক বাহিনীতে সিপাহী বিদ্রোহ, অফিসারের রক্ত চাই তারা, এও কি সম্ভব? প্রথম ইস্ট বেঙ্গলের সৈনিকেরা প্রতিরক্ষা অবস্থানে সজাগ ছিল। বনানী রেলগেট সংলগ্ন সড়কের মাথায় প্রতিরক্ষা অবস্থানে তৎপর ছিল মেজর ইকবালের নেতৃত্বে চার্লি কোম্পানি। একটি বিদ্রোহী সেনাদল এই সড়ক দিয়ে মিছিল করে ইউনিট এলাকায় ঢোকার উদ্যোগ নিতেই চার্লি কোম্পানি ফায়ার ওপেন করে। ৭-৮ জন বিদ্রোহী সৈনিক হতাহত হওয়া মাত্র তারা রণে ভঙ্গ দিয়ে পালিয়ে যায়। সারা রাত আমাদের এলাকায় বিদ্রোহীদের কোনো তৎপরতা দেখা যায়নি। এটা হচ্ছে ৭ নভেম্বরের যে শুরুর ঘটনা প্রবাহ সেনানিবাসের মধ্যে, তার একটা বর্ণনা। এবং আমি আপনাদেরকে একটু আগেই বলেছি যে তখন মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম কিন্তু ছিলেন খালেদ মোশাররফের পক্ষে, অর্থাৎ ৩ নভেম্বর যারা অভ্যুত্থান ঘটিয়েছিলেন খালেদ মোশাররফ, সাফায়েত জামিল, তাদের পক্ষে কিন্তু তিনি ছিলেন। তো তার একটা শুরুর বর্ণনা আমি আপনাদেরকে পড়ে শোনালাম। এটা বিস্তারিত বর্ণনার বইটাতে আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারবেন। আমি একটু আসতে চাই অন্য একটা প্রেক্ষাপটে, যেটা আমি একটু আপনাদের এই বই থেকে পড়ে শোনাতে চাই, যে তখন সেনাপ্রধান যিনি ছিলেন ৩ নভেম্বর, যাকে আপনার গৃহবন্দী করা হয়েছিল, জেনারেল জিয়াউর রহমান, তাকে কিভাবে মুক্ত করা হলো সেই বর্ণনাটুকু আপনাদেরকে আমি একটু পড়ে শোনাই এই গ্রন্থ থেকে। বিকালে আমি বাসায় ফিরে আসি। শারীরিক দুর্বলতা ও ক্লান্তিবশত আমি আর বাড়ি থেকে বের হইনি।
হঠাৎ মধ্যরাতের পর চারদিকে গোলাগুলির আওয়াজ শুনি। মানে যখন 7 নভেম্বরের প্রথম প্রহর, 6 নভেম্বর পার হয়ে গেল, 12টার পরের ঘটনাপ্রবাহ তিনি বলছেন। গোলাগুলি প্রথমে শুরু হয় বর্তমান এয়ারপোর্ট রোডের পাশে অবস্থিত অর্ডিন্যান্স ডিপো থেকে, এরপর গ্যারিসন মসজিদের পাশে অবস্থিত সিগন্যাল ইউনিট থেকে। আমি উঠে ইউনিফর্ম পরি এবং বাইরে যেতে চাইলে আমার গার্ডরা আমাকে রাতের অন্ধকারে গোলাগুলির মধ্যে বাইরে যেতে নিষেধ করে এবং বাসাতেই থাকার অনুরোধ করে। এর মধ্যে হঠাৎ করে আমার বাসার টেলিফোন বেজে ওঠে, যা গত কয়েকদিন যাবৎ বিচ্ছিন্ন ছিল। সিগন্যাল সেন্টার থেকে ফোন করে আমাকে জানানো হয় যে খালেদ মোশাররফের বিরুদ্ধে পাল্টা অভ্যুত্থান আরম্ভ হয়েছে। এরপর আমি বাড়ির বারান্দা থেকে দেখতে পেলাম কিছু কালো পোশাক, কিছু খাকি এবং কিছু বেসামরিক পোশাকে সজ্জিত শখানেকের মতো লোক ওপরের দিকে গুলি ছুটতে ছুটতে জিয়াউর রহমান জিন্দাবাদ ধ্বনি দিয়ে জেনারেল জিয়ার বাড়িতে ঢুকছে। জিয়াকে তার বাড়ির বন্দিদশা থেকে উদ্ধার করে পাশেই 2য় ফিল্ড আর্টিলারি ইউনিটে নিয়ে যেতেও দেখলাম। জিয়া তখন সাদা পাঞ্জাবি পায়জামা পরিহিত ছিলেন। একটু পর আবার আমার টেলিফোন বেজে উঠল। এবার 4th ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সিও লেফটেন্যান্ট কর্নেল আমিনুল হক আমাকে জানান, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের বিরুদ্ধে পাল্টা অভ্যুত্থান শুরু হয়েছে। 3 নভেম্বর কুর পর আমিনুল হককে 4th বেঙ্গলের অধিনায়কের পদ থেকে সরিয়ে নিয়ে আর্মি হেডকোয়ার্টারে অ্যাটাচ করা হয়। এদিকে অভ্যুত্থানের গতি প্রকৃতি ভালোভাবে বুঝতে পারছিলাম না, কোথায় কি ঘটছে তাও জানা সম্ভব ছিল না। ভোরবেলায় বাড়িতে 3-4 জন লোক প্রবেশ করার চেষ্টা করে। প্রহরীরা তাদের গেটে বাধা দেয়। তারা বলেন, জিয়ার বাড়ি সংলগ্ন 2য় ফিল্ড আর্টিলারি ইউনিটে আমাকে যাওয়ার জন্য জেনারেল জিয়া খবর পাঠিয়েছেন। এরপর বেসামরিক পোশাকে 4th ইস্ট বেঙ্গল রেজিমেন্টের লেফটেন্যান্ট মুনির আমার বাসায় আসেন। সে আমাকে বিস্তারিত তথ্য জানায় এবং আমাকে বলে জিয়া সত্বর 2য় ফিল্ড আর্টিলারি ইউনিটে যাওয়ার জন্য বলেছেন। সে আরও জানায়, ব্রিগেডিয়ার মীর শওকত আলীকে নিয়ে আসার জন্য আর্মি ভিআইপি রুমেও লোক পাঠানো হয়েছে। এটা আপনার 7 নভেম্বরের সকালের বর্ণনা আপনারা শুনলেন। তারপরে কিন্তু বলা যায় যে জেনারেল জিয়া যখন আপনার 2 ফিল্ড আর্টিলারির যে আপনার অফিস সেখানে ছিলেন, সেখানে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বা সামরিক ইতিহাসের অনেক বড় কয়েকটা ঘটনা ঘটে। বলা হয় যে অনেক সিদ্ধান্ত গ্রহণকারী ঘটনা ঘটে, যার মাধ্যমে পরবর্তীতে বাংলাদেশ রাষ্ট্রযন্ত্রের অনেক কিছুই নির্ধারিত হয়। তো সেই সকালে অর্থাৎ 7 নভেম্বর সকালবেলা 2 ফিল্ড আর্টিলারিতে পরিস্থিতি কেমন ছিল সেটা একটু আমি আপনাদেরকে এই বই থেকে আপনাদেরকে পড়ে শোনাই। আমি ইউনিফর্ম পরে লাঠিতে ভর দিয়ে হেঁটে হেঁটে 2য় ফিল্ড আর্টিলারি ইউনিটে পৌঁছাই। 2য় ফিল্ড আর্টিলারি ছিল আমার ও জিয়ার বাসা থেকে 100-2 গজ দূরে, বর্তমান শহীদ সরণির পাশে। সেখানে গিয়ে দেখি হুলস্থুল অবস্থা। অফিসের ছোট্ট একটি কামরায় জিয়া বসেছিলেন। কর্নেল আমিনুল হক ও 2য় ফিল্ড আর্টিলারি ইউনিটের সুবেদার মেজর আনিস ও কয়েকজন অফিসার সেখানে ছিলেন। একটু পরে একটি বেসামরিক জিপে করে 2-3 জন লোকসহ অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল তাহের সেখানে এসে উপস্থিত হন। কর্নেল তাহের মঞ্জুর ও জিয়াউদ্দিনের সঙ্গে অগাস্ট মাসে পাকিস্তান থেকে পালিয়ে এসে স্বাধীনতা যুদ্ধে জিয়ার অধীনে যোগদান করেছিলেন। এখানে কর্নেল তাহেরের যে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা তার কথা তিনি উল্লেখ করেছেন। পরে তিনি সেক্টর কমান্ডার হন এবং এক পর্যায়ে যুদ্ধে আহত হয়েছিলেন, সেই কথাও এখানে উল্লেখ করা আছে। আমি তারপর একটু জেনারেল মইনুল হোসেন চৌধুরীর সাক্ষ্যে তিনি কি বলেছেন 7 নভেম্বর সকালের ঘটনা প্রবাহ সেটা একটু আপনাদের সামনে একটু তুলে ধরছি। দেশ স্বাধীন হওয়ার পর কিছুদিন আর্মিতে ছিলেন তাহের এবং অবসর নেওয়ার পর ওই সময়ে অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থায় চাকরি করতেন। তখন তিনি আসলে পোস্টিং ছিল তার নারায়ণগঞ্জে, আমি যতদূর জানি আর কি। সামনের দিকে যাই, এসেই তিনি অর্থাৎ কর্নেল তাহের আপনার সেনানিবাসে প্রবেশ করে, আপনারা জানেন যে 7 নভেম্বরে যে অভ্যুত্থান হয়েছিল, আমি বলবো পাল্টা অভ্যুত্থান, 3 নভেম্বর যে অভ্যুত্থানটা হলো খালেদ মোশাররফের নেতৃত্বে, তারপরে 7 নভেম্বর যে আবার একটা পাল্টা অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানের কে ঘটালো, কে এর মূল আপনার ক্রিয়নক ছিল, মূল কাণ্ড কে ঘটিয়েছে বা মূল কাজ কে ঘটিয়েছে, এটা নিয়ে অনেকেই নানা রকম দাবি করেন। তবে অবশ্যই 7 নভেম্বরের অভ্যুত্থানের একটা বড় পক্ষ ছিল জাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, এবং সেই জাসদেরই তখনকার নেতা ছিলেন কর্নেল তাহের। সে সময় জাসদের সেনাবাহিনীর ভেতরের যে আপনার ইউনিট বা সংগঠন, বিপ্লবী সৈনিক সংস্থা, তার আপনার মূল দায়িত্বে ছিলেন তাহের। তো তাহের যখন আপনার সেনানিবাসে পৌঁছলেন তখন কি ঘটলো সেই ঘটনাটা এখানে উল্লেখ করেছেন
জেনারেল মইনুল হোসেন, সেটা একটু আমি আপনাদের পড়ে শোনাই। এসেই তিনি জিয়াকে রেডিও স্টেশনে যাওয়ার জন্য অনুরোধ করেন। আমরা জিয়াকে রেডিও স্টেশনে যেতে বারণ করি। এ সময় লেফটেন্যান্ট কর্নেল আমিনুল হক ও তাহেরের সঙ্গে ঝগড়া বেঁধে যায়। এক পর্যায়ে আমিনুল হক তাহেরকে বলে বসেন, আপনারা, মানে জাসদ, এখানে ব্র্যাকেটে জাসদ লেখা আছে, আপনারা তো ভারতের বি টিম। ফলে তাহের রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যান। এই ছিল আপনার 1975 সালের 7 নভেম্বরের মধ্যরাত থেকে সকালের ঘটনার প্রবাহ, যেটা ক্যান্টনমেন্টে সংঘটিত হয়েছিল, যেখানে আপনার পাল্টা অভ্যুত্থান কীভাবে সংঘটিত হলো এবং তারপরে জেনারেল জিয়া গৃহবন্দিত্ব অবস্থা থেকে কীভাবে ট্রুফিল্ড আর্টিলারিতে গেলেন এবং সেখানে কি ঘটনা ঘটেছিল। সেখানে কর্নেল তাহের আসেন এবং কর্নেল তাহের সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমানকে নিয়ে রেডিওতে একটা ঘোষণার আপনার প্রস্তাব করেছিলেন বা নিয়ে যেতে চেয়েছিলেন, সেটা কিভাবে আপনার বানচাল হলো, সেই ঘটনাটা আসলে এখানে বলা আছে। তো এখানে 7 নভেম্বরের সকালবেলার এই ঘটনা প্রবাহ নিয়ে আমি বলবো বিএনপির এক ধরনের বয়ান আছে, এক ধরনের বয়ান আছে জাসদের, এক ধরনের বয়ান আছে 15ই আগস্টে যারা হত্যাকাণ্ড সংঘটিত করেছিল তাদের একটা বয়ান আছে। হ্যাঁ, তো নানামুখী আপনার বয়ান, ব্যাখ্যা, ইতিহাসের ঘটনা প্রবাহ এখানে তুলে ধরা আছে। তো আমি বলবো যে এই তুলে ধরার প্রেক্ষাপটে এই বইটাতে যে আপনার ন্যারেটিভসটা আছে, বর্ণনাটা আছে, আমার কাছে মনে হয় এই বয়ানটা হচ্ছে সবচাইতে গ্রহণযোগ্য এবং একেবারেই নিশ্চিতভাবে বলা যায় যে 3 নভেম্বর গৃহবন্দী হলেন, তারপরে 7 নভেম্বর আরেকটা পাল্টা অভ্যুত্থান সংঘটিত হওয়ার পরে 7 নভেম্বর সকালবেলায় আসলে সেনাপ্রধান জিয়াউর রহমান তিনি আসলে তার ক্ষমতাকে সুসংহত করতে পেরেছিলেন এবং তারপর থেকেই আসলে তিনি তার সেনাবাহিনীতে তার কন্ট্রোল এবং ধীরে ধীরে আরও আপনার রাষ্ট্রীয় যে সকল অ্যাপারেটাস তার উপরে তার যে আপনার আধিপত্য বা নিয়ন্ত্রণ, সেটা আসলে তিনি প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।